পোপ ফ্রান্সিস ছিলেন ক্যাথলিক চার্চের প্রধান, রোমের বিশপ এবং ভ্যাটিকান সিটি রাজ্যের সার্বভৌম। ফ্রান্সিস ছিলেন প্রথম পোপ যিনি সোসাইটি অব জেসাস জেসুইটসের সদস্য, আমেরিকা থেকে প্রথম, দক্ষিণ গোলার্ধের প্রথম এবং সিরিয়ার পোপ গ্যাগরি এর 8ম শতাব্দীর পোপত্বের পর থেকে ইউরোপের বাইরের প্রথম পোপ। আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে জন্মগ্রহণকারী বাগ্রোগ্লিউ একজন রসায়নবিদ হওয়া, প্রশিক্ষণ এবং খাদ্য বিজ্ঞান পরীক্ষাগারে প্রযুক্তিবিদ হিসেবে কাজ করার আগে একজন যুবক হিসেবে বাউন্সার এবং একজন দারোয়ান হিসেবে কাজ করেছিলেন। একটি গুরুত্বপূর্ণ অসুস্থতা থেকে সুস্থ হওয়ার পর তিনি 1958 সালে জেসুইটদের সাথে যোগ দিতে অনুপ্রাণিত হন। তিনি 1969 সালে একজন ক্যাথলিক যাজক নিযুক্ত হন এবং 1973 থেকে 1979 সাল পর্যন্ত আর্জেন্টিনায় জেসুইট প্রাদেশিক উচ্চ পদস্থ ছিলেন। তিনি 1998 সালে বুয়েন্স আইরেসের আর্চবিশপ হয়েছিলেন এবং 2001 সালের পোপ জন পল দ্বিতীয় দ্বারা একটি কার্ডিনাল তৈরি করেছিলেন। আর্জেন্টিনা 2001 সালের ডিসেম্বরে দাঙ্গার সময় তিনি আর্জেন্টিনার চার্চের নেতৃত্ব দিয়েছিলেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব কে এই পোপ ফ্রান্সিস, আসলে তিনি কিভাবে ক্যাথলিকদের চার্চের প্রধান হলেন, আসলে তিনি কিভাবে ভ্যাটিকান সিটির প্রধান হলেন। হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। প্রারম্ভিক বছর। জর্জ মারিও বাগ্লিগিউ 17 ডিসেম্বর 1936 সালে বুয়েন্স আইরেসের একটি পার্শ্ববর্তী ফ্লোরেসে জন্মগ্রহণ করেন। মারিও জোসে বাগ্লিগিউ এবং রোজিনা মারিয়া সেবোরি এই 5 সন্তানের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। মারিও বাগ্লিগিউ ছিলেন একজন ইতালীয় অধিবাসী হিসাবরক্ষক যিনি ইতালির পিডমন্ট অঞ্চলের পোটাকমারো 8টি প্রদেশ এ জন্মগ্রহণ করেন। রেজিনা সিভোরি ছিলেন একজন গৃহিণী যিনি বুয়েন্স আইরেসে জন্মগ্রহণ করেছিলেন। উত্তর ইতালীয় প্যাডমাউন্ট জেসুইন্স বংশোদ্ভূত একটি পরিবার। বেনিটো মুসোলিন ফ্যাসিবাদ শাসন থেকে বাঁচতে মারিও জোসের পরিবার 1929 সালে ইতালি ত্যাগ করে। পোপের একমাত্র জীবিত ভাইবোন মারিনা এলেনা বাগ্লিগিউ এর মতে তারা অর্থনৈতিক কারণে দেশ ত্যাগ করেনি। তার অন্যান্য ভাইবোন ছিলেন অস্কার আর্দিয়ানের, মার্টা রেজেনো এবং আলবার্তো হেরিসো। 2 ভাইপো অ্যাস্তিনিও এবং জোসেফ ট্রাফিক সংঘর্ষে মারা যান। তার ভাগ্নি ক্রিস্টিয়ানো বাগ্লিগিউ স্পেনে মাদ্রিদে অবস্থিত একজন চিত্রশিল্পী। 6ষ্ঠ শ্রেণীতে বাগ্লিগিউ বুয়েন্স আইরেসে প্রদেশের রামোস মেজেরিউ, ডন বস্কার সেলোসিয়েন্স স্কুল উইলফোর্ড ডে ললস সান্তোস অ্যাঞ্জেলেন্সে পড়াশোনা করেন। তিনি টেকনিক্যাল সেকেন্ডারি স্কুলে যোগ দেন, যার নাম আর্জেন্টিনার একজন সাবেক রাষ্ট্রপতির নামে, এবং একজন রাসায়নিক প্রযুক্তিবিদ ডিপ্লোমার সাথে স্নাতক হন। সেই ক্ষমতায় তিনি হিকেথিওর ব্যাসম্যান ল্যাবরেটরি খাদ্য বিভাগে কাজ করার বেশ কয়েক বছর কাটিয়েছিলেন, যেখানে তিনি এথার ব্যালিস্টারের অধীনে কাজ করেছিলেন। রাসায়নিক প্রযুক্তিবিদ হিসেবে কাজ করার আগে বাগ্লিগিউ তার বাউন্সার এবং ফ্লোর ঝাড়ু দেওয়ার দারোয়ান হিসেবে কাজ করেছিলেন। কেমন ছিল পোপ ফ্রান্সিসের জীবন? রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস 88 বছর বয়সে মারা গেছেন। এক বিবৃতিতে ভ্যাটিকানের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে আসা প্রথম পোপ ছিলেন তিনি। এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছেন 21 এপ্রিল ইস্টার সোমবার 88 বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় নিজ বাসভবনে মারা যান তিনি। পোপ ফ্রান্সিস হিসেবে তিনি পরিচিত হলেও তার আসল নাম জর্জ মারিও বাগ্লিগিউ। পোপ সারস বেনোভিট পদত্যাগ করার পর 2013 সালের মার্চে ক্যাথলিক চার্চের নেতৃত্বের জন্য নির্বাচিত হন কার্ডিনাল জর্জ মারিও বাগ্লিগিউ। নির্বাচনের মুহূর্ত থেকেই ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি সবকিছু ভিন্নভাবে করবেন। পোপ সিংহাসনে বসার পরিবর্তে দাঁড়িয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কার্ডিনালদের গ্রহণ করেছিলেন। 2013 সালে 13 মার্চ সেন্ট পিটার্স স্কোয়ারের দিকে তাকিয়ে বারান্দায় আবির্ভূত হন পোপ ফ্রান্সিস। সাদা পোশাক পরে একটি নতুন নাম ধারণ করেছিলেন পোপ ফ্রান্সিস, যার মাধ্যমে 13 শতকের ধর্মপ্রচারক ও প্রাণীপ্রেমিক অ্যাসিসিটির সেন্ট ফ্রান্সিসকে শ্রদ্ধা জানান। আড়ম্বর জাঁকজমকের চেয়ে নম্রতার প্রতি জোর দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। পোপের লিমুজিন গাড়ি পরিত্যাগ করে এবং অন্যান্য কার্ডিনালদের সঙ্গে বাড়িতে নিয়ে যাওয়ার বাসে করে যাতায়াত করতেন পোপ ফ্রান্সিস। বিশ্বজুড়ে যত চার্চ আছে সেগুলোর জন্য নতুন একটি নীতি তৈরি করেছিলেন নতুন পোপ। তিনি বলেছিলেন, দারিদ্রদের জন্য আমি একটি দরিদ্র চার্চই দেখতে চাই। এছাড়াও 1973 সালে আর্জেন্টিনার প্রাদেশিক সুপরিয় পদে পদোন্নতি পান তিনি।
ফ্রান্সিসের পূর্বসূরি সোরস বেনেডিক্ট ছিলেন ৬০০ বছরের মধ্যে স্বেচ্ছায় অবসর গ্রহণকারী প্রথম পোপ। ফলে প্রায় এক দশক সময়ের মধ্যে ভ্যাটিকান গার্ডেন দুজন পোপের দেখা পেয়েছে। আর্জেন্টিনার কার্ডিনাল বাগলিগিও ২০১৩ সালে পোপ হওয়ার সময় তার বয়স হয়েছিল ৭০ বছর। অনেক ক্যাথলিকই সেই সময় ধারণা করেছিলেন নতুন প্রধান যাজক বা পোপ বয়সে তরুণ হবে। বারগেগলো নিজেকে একজন কম্পোজাইজ ক্যান্ডিডেট হিসেবে উপস্থাপন করেছিলেন। তিনি একজন যৌন বিষয়ে কট্টর দৃষ্টিভঙ্গি সহ রক্ষণশীলদের এবং সামাজিক ন্যায় বিচারের বিষয়ে উদার অবস্থানের কারণে সংস্কারপন্থীদের আকৃষ্ট করতে চেয়েছিলেন। এই আশা করা হয়েছিল যে তার রক্ষণশীল ব্যাকগ্রাউন্ড ভ্যাটিকানকে এবং এই মিশনকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে। কিন্তু ভ্যাটিকান আমলাতন্ত্রের কারণে ফ্রান্সিসের কিছু সংস্কার প্রচেষ্টা প্রতিরোধের মুখোমুখি হয়েছিল। সেই সাথে ২০২২ সালে মারা যাওয়া তার পূর্বসূরি তখনও রক্ষণশীলদের মধ্যে জনপ্রিয় ছিলেন। ক্যাথলিক চার্চের পোপ হওয়ার পর অনেক কিছুই প্রথমবার করলেও ফ্রান্সিস কখনো চার্চের সংস্কার কার্যক্রম বন্ধ করেননি। এরপর পুরনোকে আঁকড়ে ধরা ঐতিহ্যবাহীদের মধ্যে তিনি সমান জনপ্রিয় ছিলেন। পোপের বিরুদ্ধে অভিযোগ। কেউ কেউ মনে করেন পোপ ফ্রান্সিস আর্জেন্টিনার নৃশংস সামরিক শাসনের জেনারেলদের বিরোধিতা করতে ব্যর্থ হয়েছেন। আর্জেন্টিনার ডার্টি ওয়ারের সময় ২ যাজককে সামরিক অপহরণে জড়িত থাকার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছিল। ওই ২ যাজক ঘুমের ওষুধ দেওয়া অর্ধ উলঙ্গ অবস্থায় শেষ পর্যন্ত জীবিত পাওয়া গিয়েছিল। এটি এমন একটি সময় যখন ১৯৭৬ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত হাজার হাজার লোককে নির্যাতন করা হয়েছিল বা হত্যা করা হয়েছিল অথবা তার নিখোঁজ করা হয়েছিল। ওই ২ যাজক দরিদ্র এলাকায় যে কাজ করেছিলেন সেটার জন্য চার্চের অনুমোদন রয়েছে কি না সেসব তথ্য কর্তৃপক্ষকে জানাতে বাগলিগিও ব্যর্থ হয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছিল। এটা সত্য হলে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সমান ঘটনা ছিল। এই অভিযোগ তিনি স্পষ্টভাবে অস্বীকার করেছিলেন, জোর দিয়ে বলেছিলেন তিনি তাদের মুক্ত করার জন্য পর্দার আড়ালে কাজ করেছিলেন। কেন তিনি কথা বলেননি জানতে চাইলে তিনি বলেছিলেন এটি খুব কঠিন ছিল। এটা সত্যি, ৩৬ বছর বয়সে তিনি তখন নিজেকে এমন একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়েছিলেন, সেই রকম পরিস্থিতি সামলানো অনেক দক্ষ নেতার পক্ষেও কঠিন ছিল। অবশ্য অনেকেই তিনি সাহায্য করেছিলেন যারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিল। তার সহকর্মী জেসুইটদের সঙ্গে তার মত পার্থক্য ছিল যারা বিশ্বাস করতেন বারগোগ্লিও মুক্তির ধর্মতত্ত্বের প্রতি আগ্রহের অভাব রয়েছে, যে ধর্মতত্ত্ব খ্রিস্টীয় চিন্তা ভাবনা এবং মার্ক্সীয় সমাজবিজ্ঞানের সংমিশ্রণের কথা বলা হয়, যা অন্যায়কে উৎখাতের কথা বলে, বরং তিনি যাজকীয় সমর্থনের একটি মৃদু রূপ পছন্দ করতেন। অনেক সময় তাদের সম্পর্কে বিরূপ প্রভাব তৈরি করত। ২০০৫ সালে তখন তিনি প্রাথমিকভাবে পোপ হওয়ার চেষ্টা করেছিলেন, তখন কিছু জেসুইট স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সরল রুচির মানুষ। ১৯৯২ সালে তিনি বুয়েন্স আয়ার্সের অক্সিলিয়ারি বিশপ নামে দায়িত্ব পান এবং পরবর্তীতে আর্চ বিশপ হন। দ্বিতীয় পোপ জন পল ২০০১ সালে তাকে কার্ডিনাল ঘোষণা করেন। তিনি চার্চের প্রশাসনিক দায়িত্ব কুরিয়া পদ গ্রহণ করেন। একজন প্রবীণ ধর্মগুরুর অনেক ফাঁদ এড়িয়ে সরল রুচির মানুষ হিসেবে খ্যাতি গড়ে তুলেছিলেন তিনি। তার নতুন পদের জন্য নির্ধারিত লাল এবং বেগুনি রঙের গ্রাউন্ডের পরিবর্তে তিনি যাজকদের কালো গ্রাউন্ড পরতে পছন্দ করতেন। বিমান যাত্রায় তিনি ইকোনমিক ক্লাসে ভ্রমণ করতেন। তার ধর্মপদের সামাজিক অন্তর্ভুক্তির আহ্বান জানান পোপ ফ্রান্সিস। একই সঙ্গে সমাজের সবচেয়ে দরিদ্র মানুষের প্রতি মনোযোগ দিতে বিভিন্ন দেশে সরকারের ব্যর্থতা সমালোচনা করেছিলেন তিনি। পোপ ফ্রান্সিস ছিলেন আমরা বিশ্বের সবচেয়ে অসম অংশে বাস করি, যা সবচেয়ে বেশি বেড়েছে, এখনও দুঃখ একেবারে নগণ্য কমিয়েছে। পোপ হিসেবে তিনি ইস্টার্ন অর্থোডক্স চার্চের সঙ্গে হাজার বছরের ফাটল দূর চেষ্টা করেছিলেন। এর ফলে ১০৫৪ সালে গ্রেট ক্রিজমের পর প্রথমবারের মতো কনসেন্সটিয়াল প্যাট্রিয়ার্ক রোমের নতুন বিশপের প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীদের হামলার পর পোপ বলেছিলেন সহিংসতা দিয়ে ইসলামকে চিহ্নিত করা ঠিক নয়। তিনি ঘোষণা করেন, আমি যদি ইসলামিক সহিংসতার কথা বলি তাহলে আমাকে ক্যাথলিক সহিংসতার কথাও বলতে হবে। রাজনৈতিকভাবে ফকল্যান্ডের উপর আর্জেন্টিনা সরকারের দাবির সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন তিনি। পোপ ফ্রান্সিস বলেছিলেন, আমরা তাদের জন্য প্রার্থনা করতে এসেছি যারা এই স্বদেশের সন্তান, যারা তাদের মা
তাদের স্বদেশকে রক্ষা করার জন্য এবং নিজের দেশের দাবির জন্য লড়ছে। একজন স্প্যানিশ ভাষার ল্যাতিন আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের সরকার যখন কিউবার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক স্থাপনের দিকে এগোচ্ছিল, তখন তিনি মধ্যস্থকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সমকামীদের পক্ষে তিনি কখনো কখনো কিছু ভালো কথা বলেছেন। পোপ ফ্রান্সিস কখনো সমকামীর বিয়ের পক্ষে ছিলেন না। তিনি বলেন, এটি হবে বিধাতার পরিকল্পনা ধ্বংস করার একটি প্রচেষ্টা। 2013 সালে পোপ হওয়ার কিছুক্ষণ পরে তিনি রোমে গর্ভপাত বিরোধী একটি মিছিলে অংশ নিয়েছিলেন। গর্ভধারণের মুহূর্ত বা জন্ম না নেওয়া শিশুদের অধিকারের আহ্বান জানিয়েছিলেন তিনি। পোপ গাইনোকোলজিস্টের বিবেককে জাগ্রত করার আহ্বান জানিয়েছিলেন। সেই সঙ্গে আয়ারল্যান্ডবাসীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যেন তারা দুর্বলদের রক্ষা করে। সেই সময় আয়ারল্যান্ডে এই বিষয়ে একটি গণভোটের আয়োজন চলছিল। তিনি নারীদের ধর্ম প্রচারের বিরোধিতা করেছিলেন। প্রথমে ধারণা করা হয়েছিল যে রোগ প্রতিরোধে গর্ভনিরোধক সামগ্রী ব্যবহার করা যেতে পারে বলে তিনি অনুমোদন দিয়েছেন। কিন্তু এই বিষয়ে তিনি ষষ্ঠ পলের বাণীর প্রশংসা করেছিলেন, যাতে সতর্ক করা হয়েছিল এটি নারীদেরকে পুরুষের সন্তুষ্টির অনুকরণে পরিণত করতে পারে। 2015 সালে পোপ ফ্রান্সিস ফিলিপাইনের এক অনুষ্ঠানে শ্রোতাদের উদ্দেশ্যে বলেছিলেন যে গর্ভ নিরোধক শিশুদের অভাবের মাধ্যমে পরিবারকে ধ্বংস করতে পারে। শিশু না থাকাকে তিনি যতটা না ক্ষতিকারক বলে মনে করেছেন, তার চেয়ে বেশি ক্ষতিকর মনে করেছেন শিশুদের এড়িয়ে চলার ইচ্ছা শক্তিকে সিদ্ধান্তকে। শিশু নির্যাতন মোকাবেলা। পোপ হিসেবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুই দিক থেকে এসেছিল। একদিকে যারা শিশু নির্যাতন মোকাবেলায় ব্যর্থ হওয়ার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছিল, আরেকদিকে রক্ষণশীল সমালোচক যারা মনে করেছিল তিনি বিশ্বাসকে নড়বড়ে করেছেন। বিশেষ করে ডিভোর্স হওয়া এবং পুনরায় বিয়ে দেওয়ার জন্য ক্যাথলিকদের কমিউনিয়ম গ্রহণের অনুমতি দেওয়ার জন্য তার নেওয়া পদক্ষেপগুলোর জন্য তাদের বেশি অভিযোগ ছিল। রক্ষণশীলরাও তাদের দীর্ঘদিনের প্রচারণা শিশু নির্যাতনের বিষয়টি অস্ত্র হিসেবে গ্রহণ করেছিল। 2018 সালের আগস্টে আর্চবিশপ কার্লো মারিয়া ভিগানো যুক্তরাষ্ট্রের একজন প্রাক্তন অ্যাপোস্টোলিক ন্যান্সি, একজন ধর্মীয় কূটনীতিক, 11 পৃষ্ঠার যুদ্ধ ঘোষণা করেন। তিনি সাবেক কার্ডিনাল টমাস ম্যাককিরমের আচরণ সম্পর্কে ভ্যাটিকানকে দেওয়া একাধিক সতর্কবার্তা বর্ণনা দিয়ে একটি চিঠি প্রকাশ করেছিলেন। এতে অভিযোগ করা হয়েছিল ম্যাককিরক একজন সিরিয়াল নিপীড়নকারী ছিলেন, যিনি প্রাপ্তবয়স্ক এবং নাবালক উভয়কে আক্রমণ করেছিলেন। কোভিড মহামারীর সময় এই ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে পোপ ফ্রান্সিস সেন্ট পিটার্স স্কোয়ারে তার নিয়মিত উপস্থিতি বাতিল করেছিলেন। নৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তিনি ঘোষণা করেছিলেন টিকা দেওয়া একটি সার্বজনীন বাধ্যবাধকতা। 2022 সালে এক শতাব্দীর বেশি সময় পর 95 বছর বয়সে বেনেডিক্টের মৃত্যুর পর তিনি প্রথম পোপ হিসেবে তার পূর্বসূরিকে সমাহিত করেন। কিন্তু পরে তার নিজেরই স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয়েছে ও বেশ কয়েকবার হাসপাতালেও যেতে হয়েছে। কিন্তু ফ্রান্সিস বিশ্ব শান্তি আন্তঃধর্মীয় সংলাপের প্রচারে তার প্রচেষ্টা চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন। দক্ষিণ সুদানের সংঘাত অবসানের জন্য সে দেশের নেতাদের আহ্বান জানাতে 2023 সালে তিনি সেখানে তীর্থযাত্রা করেছিলেন। ইউক্রেন অযৌক্তিক এবং নিষ্ঠুর যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। নন ইউরোপিয়ান দেশ থেকে তিনি 140 জন কার্ডিনালকে নিয়োগ দিয়েছিলেন। তিনি তার উত্তরাধিকারীর জন্য এমন একটি চার্জ রেখে গেছেন যা অনেক বেশি বৈশ্বিক দৃষ্টিভঙ্গিমূলক। ফ্রান্সিস পরিচিত ছিলেন নো ফিল্মস নো ভূমিকা পোপ হিসেবে। তিনি ভ্যাটিকানের সিস্টেম চ্যাপেলের সাথে যুক্ত অ্যাপোস্টোলিক প্রাসাদে না থেকে বরং পাশের আধুনিক ভবন থাকতেন, যেটি পোপ ষষ্ঠ জন পল অতিথিশালা হিসেবে তৈরি করেছিলেন। তিনি বিশ্বাস করতেন অন্য যে কোনো কিছু অলঙ্কারের সামিল। তিনি বলতেন, ময়ূরের দিকে তাকান, সামনে থেকে দেখলে এটা সুন্দর, কিন্তু আপনি যদি পেছন থেকে দেখেন তবে সত্যটি আবিষ্কার করবেন। তিনি আশা করেছিলেন এই প্রতিষ্ঠানটিকে একটা পরিবর্তন আনতে পারবেন, আভ্যন্তরীণ বিবাদে এড়িয়ে দারিদ্র্যকে দিকে মনোনিবেশ করে এবং চার্চকে জনগণের কাছে ফিরিয়ে দিয়ে চার্চের ঐতিহাসিক মিশনকে উন্নত করতে পারবেন বলে আশা করেছিলেন ফ্রান্সিস। নির্বাচনের পরপরই তিনি বলেছিলেন, আমাদের চার্চের নিজের জগতে জড়িয়ে থাকা আধ্যাত্মিক অসুস্থতা এড়াতে হবে। যদি আমাকে পথে নেমে আসা আহত চার্চ আর অসুস্থ কিন্তু আত্মত্যাগী চার্চের মধ্যে এক একটি বেছে নিতে হয়, তাহলে আমি প্রথমটিকে বেছে নিব। প্রেম প্রত্যাখ্যান সাধনার গল্প। পোপ ফ্রান্সিস, যার প্রকৃত নাম হোগে মারিও বেরগডলি, জন্মগ্রহণ করেছেন আর্জেন্টিনার বুয়েনোস আইরেস শহরে। কৈশোরে তিনি প্রেমে পড়েন এক সমবয়সী মেয়ে অ্যামিলিয়া দামন্তের প্রতি। একদিন সাহস করে তাকে একটি চিঠি লিখে দেন, যাতে ছিল একটি লাল ছাদের ঘরের আঁকা ছবি। সেই ঘরের একটি তারা একসঙ্গে বসবাস করবেন এমন স্বপ্ন ছিল তরুণ বারগিলিওর চিঠিতে তিনি স্পষ্ট করে লেখেন, যদি তুমি আমাকে বিয়ে না করো তবে আমি ধর্মযাজক হয়ে যাব।
কিন্তু জীবনের নির্মম বাস্তবতা তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়। অ্যামেলিয়ার বাবা মা কখনোই মেনে নিতে পারেননি সেই সম্পর্ক। চিঠিটি বাবার হাতে পড়ে যাওয়ায় মারও খেতে হয় অ্যামেলিয়াকে। এরপর শুরু হয় দূরত্ব, বাড়তে থাকে নিঃশব্দ। ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেললেও বের গুগলেও তার প্রতিজ্ঞায় ছিলেন অটল। নিজের কথা রাখতে তিনি প্রবেশ করেন ধর্মীয় সাধনায়। এই ব্যর্থ প্রেমই যেন তাকে এগিয়ে দেয় এক ভিন্নতর জীবনের পথে। একদিন সেই তরুণী হয়ে ওঠেন পৃথিবীর 120 কোটির বেশি রোমান ক্যাথলিক খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা। আর এই যাত্রার পিছনে লুকিয়ে থাকে সেই একটিমাত্র চিঠি, একখানা লাল ছাদের ঘরের ছবি আর এক হৃদয় ভাঙা প্রতিজ্ঞা। ধর্মীয় দায়িত্ব, মানবিক ছোঁয়া। পোপ ফ্রান্সিস ছিলেন অত্যন্ত মাটির কাছের মানুষ। ভ্যাটিকান বিলাসবহুল বাসভবন ছেড়ে ছোট্ট একটি অতিথিশালায় থাকতেন। নিজের রান্না করতেন, নিজে বাসন মাজতেন। এসব ছিল তার বিনয়ী চরিত্রের প্রতিফলন। তিনি বিশ্বাস করতেন ধর্মের মূল চেতনাই হলো বিনয়, ভালোবাসা, সেবাব্রত। তিনি বারবার লিখেছেন গির্জা যেন একটি হাসপাতালের মতো হয়, যুদ্ধক্ষেত্রের মাঝখানে, সেখানে সবাই এসে প্রশান্তি পাবে, আরাম পাবে। এই দর্শনের প্রতিফলন দেখা গেছে তার পোপ পদে থাকাকালীন সময় জুড়েই। তিনি সমলিঙ্গ বিবাহ, অধিবাসী সংকট, পরিবেশ সুরক্ষা, অর্থনৈতিক বিষমের প্রতি বিষয়ে সাহসী অবস্থান নিয়েছেন। প্রেমে ব্যথা থেকে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তর। অনেকেই বলেন পোপ ফ্রান্সিস প্রেমে ব্যর্থ হয়েছিলেন বলেই এতটা সাধনার পথে নিজেকে নিবেশিত করতে পেরেছিলেন। এটি কেবল তার ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং তা হয়ে ওঠে এক প্রেরণার গল্প। সেই প্রত্যাখ্যান থেকেই উঠে আসা এক তরুণ বদলে দেন নিজের ভাগ্য, হয়ে ওঠেন ইতিহাসের অমর এক চরিত্র। প্রেম ও পবিত্রতার অদ্ভুত সহাবস্থান। অ্যামেলিয়ার সঙ্গে যে ব্যর্থ প্রেমের গল্পকে কখনোই অস্বীকার করেনি পোপ ফ্রান্সিস, বরং সেটি তার জীবনের অংশ হিসেবে স্বীকার করে নিয়েছেন। ধর্মীয় জীবন বেছে নেওয়ার পরে তিনি ছিলেন একজন পুরো মানুষ। তিনি অনুভব করেছেন প্রেম, প্রত্যাখ্যান, কষ্ট, বেদনার মতো মানবিক অনুভূতি। এটি প্রমাণ করে যে ধর্মগুরুরা একসময় আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন, ভালোবাসতেন, স্বপ্ন দেখতেন, কষ্ট পেতেন। পোপ ফ্রান্সিস যেন সেই মানবিকতারই এক জীবন্ত উদাহরণ। পোপ ফ্রান্সিসকে ঘিরে কিছু বিরল তথ্য। তিনি পেশায় প্রথমে ছিলেন রসায়নবিদ। আর্জেন্টিনার ফুটবল ক্লাব সান লরেঞ্জোর আজীবন সমর্থক ছিলেন। তার প্রিয় খাবার ছিল ইতালিয়ান পাস্তা ও মাংস বহল। বিশাল লাইব্রেরি থাকা সত্ত্বেও তিনি সহজ সাধারণ জীবনযাপন করতেন। পোপ ফ্রান্সিস একজন ব্যর্থ প্রেমিক ছিলেন, এটা শুনতে অবাক লাগলেও সেই প্রেমই তাকে পরিণত করেছিল একজন মহামানব হিসেবে। ধর্মের পথে তার অসামান্য অবদান এবং মানবিক মূল্যবোধ তাকে করে তোলে একজন অনন্য নেতা। আজ তিনি না থাকলেও তার জীবন থেকে আমরা শিখতে পারি, প্রত্যাখ্যানও করতে পারে কখন হতে পারেন নবজীবনের সূচনা। পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের 266তম পোপ ছিলেন। তার প্রকৃত নাম হোহে মারিও বেরগোগলি। তিনি 2013 সালে পোপ নির্বাচিত হন। পোপ ফ্রান্সিস কৈশোরে অ্যামেলিয়ার দামন্তের নামে এক মেয়ের প্রেমে পড়েছিলেন। তিনি প্রেমে প্রত্যাখ্যিত হওয়ার পর তিনি ধর্মজীবন বেছে নেন। 2013 সালে ইউরোপের বাইরে থেকে প্রথমবারের মতো একজন পোপ নির্বাচিত হন, যিনি ছিলেন আর্জেন্টিনার নাগরিক। ভ্যাটিকান সিটির কনক্লেভে তাকে পোপ নির্বাচিত করা হয়। তিনি বিশ্বাস করতেন বিনয়, ভালোবাসা, মানবিক সহানুভূতি ধর্মের মূল। দরিদ্র, নিপীড়ন, অধিবাসী, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার মূল দর্শন। 2013 সালে যখন তারা দুজনই 76 বছর বয়সে পৌঁছান, তখন অ্যামেলিয়া প্রথমবারের মতো তাদের গোপন প্রেমের কথা প্রকাশ করে। এছাড়াও তিনি পোপ থাকা অবস্থায় বিভিন্ন দেশে যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধ নিরসন করার চেষ্টা করেছিলেন এবং ম্যাক্সিমাম জায়গায় তার দায়িত্ব পালনও করেছেন। এছাড়াও তিনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধে শান্তি চেয়েছেন এবং যুদ্ধ নিরসন করার চেষ্টা করেছিলেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে পোপ ফ্রান্সিস গির্জা ক্যাথলিক চার্চের প্রধান ছিলেন। তিনি 21শে এপ্রিল 2025 তারিখে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সারা বিশ্বের যত ক্যাথলিক চার্চের এবং খ্রিস্টান ধর্মীয় ব্যক্তিত্ব আছে সবাই শোক প্রকাশ করেছেন। এছাড়াও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সারা বিশ্বের ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ। এবং তিনি যে আসলে একজন ভালো ব্যক্তিত্ব ছিলেন এবং ন্যায়পরায়ণ ছিলেন সেটা তার কর্মের মধ্যেই ফুটে উঠেছে। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
একটু ক্লান্ত হয়ে যাচ্ছে। তারপরেও হাঁটতে ভালো লাগছে।